ডক্টর হাবিবা ম্যাম, আমরা শুরু করতে পারি ম্যাম। শোনা যাচ্ছে আমাকে? ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। যারা যারা লাইভে জয়েন করেছেন, ফেসবুকেও হচ্ছে না লাইভ? জি ম্যাম। অনেকেই মোটামুটি জয়েন করেছেন। আমাদের আজকে যেই ব্যাচটা, আমাদের একটা অস্কি প্রিপারেশন ব্যাচ, লাস্ট মোমেন্ট ব্যাচ, ওটার জন্য আসলে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের এখানে প্রিভিয়াস সেশনের যারা যারা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন তারা গেস্ট হিসেবে আছে। আমরা তাদের ফিলিং শেয়ারিং সম্পর্কে একটু জানবো, প্লাস আমাদের স্পিকার আছে, মেন্টু ভাই, আপুরা আছে, সবার সাথে একটু কথা বলবো আর কি। আপনাদের যারা জয়েন হয়েছেন বা ফেসবুক লাইভে দেখছেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়ারি থাকে বা ফিলিং শেয়ার সম্পর্কেও যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে? আপনাদের সবার হচ্ছে গিয়ে আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমাদের প্রোগ্রামটাকে আরো সুন্দর করবে। প্রথমে আমরা স্পিকার স্পিকার দুজন যুক্ত হয়েছে আমাদের সাথে, গেস্ট ফিলিং শেয়ারিং করবেন যারা। জি আপু। ডক্টর, হ্যাঁ জি, ডক্টর রিদি আপু, আপনি যদি একটু বলতেন জেনেসিসের সাথে আপনার জার্নিটা, প্লাস আপনি আসলে অস্কি প্লাস সব ব্যাচের সাথে কিভাবে বেনিফিটেড হয়েছেন, বা পরবর্তী যারা ব্যাচ বা ব্যাচে যারা আসবে তাদের সম্পর্কে আপনার কোনো কিছু বলার আছে কি, যদি একটু বলতেন। জি, থ্যাংক ইউ ডক্টর হাবিবা আপু। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ডক্টর সুমাইয়া ফারহিন রিদি। জুলাই 2024 সেশনে আমি মিড টার্ম কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। আমি নতুন যারা জয়েন করেছেন বা নতুন যারা এক্সাম দিবেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু জিনিস বলতে চাই এখানে। আপনারা অবশ্যই জানেন অলরেডি যে মিড টার্মের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অসপি এবং অস্কি সেশন। এখন অসপি ব্যাপারটা যেটা, এটা জলিল স্যারের বই থেকে ভালো মতো পড়লে মোটামুটি হয়ে যায়। বাট অস্কি যেটা, সেটার জন্য আসলে আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে। আমি ক্রাশ ব্যাচে ছিলাম এবং সাথে সাথে আমি জেনেসিসের অস্কি ব্যাচটাও অ্যাড ছিলাম। এবং অস্কি ব্যাচে আমাদের যেটা হয়েছিল, প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা সিস্টেমের এক্সামিনেশন দেখানো তো হতোই, প্লাস ওখানে আমাদের প্র্যাকটিসেরও সুযোগ থাকতো। সো এটা আমাদের জন্য অনেক বেনিফিটেড। যারা ডিরেক্ট পেশেন্টের উপর প্র্যাকটিস করতে পারছেন না, তাদের জন্য এটা অবশ্যই অনেক বেনিফিটেড হবে। আর আরেকটা ব্যাপার যেটা অস্কি সেশনে, এখানে দুইটা পার্ট থাকে হিস্ট্রি। দুইটা হিস্ট্রি নিতে হয় এবং দুইটা শর্ট কেস এক্সামিনেশন এবং একটা লং কোশ্চেন। আমার মনে হয় সবাই অলরেডি জানেন যারা এক্সাম দিবেন। তো হিস্ট্রির ব্যাপারটা যেটা, এখানে আপনাকে জাস্ট একটা টার্ম দেওয়া থাকবে এবং সেই টার্ম অনুযায়ী, লাইক হেমাটেমেসিস বা ম্যালেনা, এইটার ফুল হিস্ট্রি নিতে হবে। সো এখানেও একটা জিনিস আমি বলতে চাই যে জেনেসিস থেকে আপনার একটা বই প্রোভাইড করবে, এটাকে আপনারা আরেকটু মডিফাই করে নিবেন। যেটা মডিফাই করার পরে আপনাদের মনে হয় না হিস্ট্রিতে আর কোনো প্রবলেম হবে। সো হিস্ট্রি পার্টটা গেল, প্লাস এক্সামিনেশনের ব্যাপারটা যেটা, আমাদের সময় আমরা মোটামুটি সব এক্সামিনেশনে শিখে গিয়েছিলাম। হ্যান্ড, নি এক্সামিনেশন, আমি জানি না আসলে এগুলো আসে কিনা, বাট আমার মনে হয় সব এক্সামিনেশন শিখে যাওয়া ভালো, কারণ বিসিবিএস আসলে কোন এক্সামিনেশনটা দিবে এটা বলা যায় না। সো এক্ষেত্রে আমরা মোটামুটি সব এক্সামিনেশন শিখে গিয়েছিলাম। জেনেসিস এক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করেছে। প্লাস মানে শেখা প্লাস সাথে সাথে সেই দিনই প্র্যাকটিস করা, এটা অ্যাকচুয়ালি অনেক হেল্প দেয়। সো এটা এক্ষেত্রে আমি খুবই কৃতজ্ঞ, কারণ আমাদের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছিল, যাতে আমরা একদম এক্সাম হলে গিয়ে আমাদের আসলে ওইরকম কোনো প্রবলেম হয় নাই। আর সাথে আমাদের যেটা ছিল রানিং কমেন্ট্রি ব্যাপারটা একটু প্র্যাকটিসের ব্যাপার। সো আমি যারা নিউ এক্সামিনি তাদেরকে বলবো যারা আপনারা রানিং কমেন্ট্রি সহই প্র্যাকটিস করবেন, কারণ অনেক সময় আমরা করে যাই বাট মুখে আসে না, আমরা বলতে পারি না অনেক সময়। সো এই ব্যাপারটা একটু প্র্যাকটিস করা জরুরি। আরেকটা থাকে লাস্ট, যেটা লং কোশ্চেন থাকে একটা। সো লং কোশ্চেন যেটা, এটা মোটামুটি কমন টপিকের মধ্যেই আসে। আমাদের সময় আসছিল একটা এন্ডোস্কোপি পিকচার দেওয়া ছিল, ইসোফেজাল ভ্যারিসেস, এটা পিকচার দেওয়া ছিল আমাদের। এটা দিয়ে লং কোশ্চেন সিএলডি রিলেটেড সব কোশ্চেন আসছিল।
তো আমার মনে হয় এটা এর আগের সেশনে ডিভিটি নিয়ে কোশ্চেন আসছিল যতটুকু মনে পড়ে। তো আমার মনে হয় এগুলো কমন টপিকের মধ্যেই পড়বে, সো লং কোশ্চেন অত বেশি অরিড হওয়ার দরকার নেই। কিন্তু হিস্ট্রি সেশন আর শর্ট কেস, এই দুটো আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের আয়ত্তে আসবে। আর একটা ব্যাপার যেটা আমাদের এইবার নতুন অ্যাড হয়েছিল হিস্ট্রি সেশনে, যে 3টা করে এক্সট্রা ছিল প্রতি পার্টে, মানে প্রতি স্টেশনে 3টা করে এক্সট্রা ছিল। সো এটা আমাদের কাছে একদম নতুন ছিল। লাইক এক্সট্রা দেখায় বলছে যে স্পট দ্য ডায়াগনোসিস। সো এক্ষেত্রে মোটামুটি যদি আপনারা ক্লিনিক্যালি ওরিয়েন্টেড থাকেন, আপনাদের যদি অলরেডি যেহেতু 2 বছর ট্রেনিং কমপ্লিট, সো আপনাদের মনে হয় অনেক এক্সট্রা দেখা হয়েছে অলরেডি, সো এরকম থাকতে পারে। এবং এবারও নতুন কিছু অ্যাড হতে পারে। আমাদের সময় তো কিছু বোনস এক্সরে ছিল আর চেস্ট এক্সরে ছিল, আপনাদের সময় নতুন কিছু অ্যাড হতে পারে। তো এই ক্ষেত্রে একটু প্রিপারেশন রাখবেন যে এক্সরে ছাড়া অন্য কিছু দিতে পারে। নতুন কিছু বিসিপিএস আসলে অ্যাড করে, সো আমি বলবো যে এটার ক্ষেত্রে একটু মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো। এটাই। আর অসপির ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে জলি স্যার অসপি বইটায় অনেক স্টেশন আছে বা অনেক টপিক আছে, যেটা ভালো মতো আয়ত্ত করতে পারলেই অনেক বেশি। আমাদের সময় একটা অসপি সেশন আমি মনে হয় বেশিরভাগেরই একটু খারাপ হয়েছিল। সেটা হচ্ছে একটা স্টেশনে 5টা ইসিজি ছিল এবং ইসিজি দিয়ে বলছিল যে স্পট দ্য ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে এটা একটু টাফ হয়ে গেছিল অনেকের জন্য, কারণ একটা ইসিজি দেখে রিড করে লেখা এটা একটু টাফ। সো আমি বলবো ইসিজি গুলো একটু ভালো মতো দেখেন, যাতে অ্যাটলিস্ট দেখে যেন বলতে পারি যে হ্যাঁ এটাই ডায়াগনোসিস। এটা একটু মেন্টালি প্রিপেয়ার থাকলে আশা করি এক্সাম হলেও প্রবলেম হবে না। আর আর বাকি যে অসপি সেশন গুলো ছিল মোটামুটি কমনের মধ্যেই ছিল, জলিসের অসপি বই থেকে যেহেতু ছিল, সুতরাং মনে হয় না আর কোনো সমস্যা হবে। ঠিক আছে, আমার পার্ট এতটুকুই। আহ উম্মে হাবিবা আপু, হ্যাঁ আপনি। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর একটা লাইভলি ডিসকাশন করেছেন। আসলে আপনারা তো আসলে ভালো বলতে পারবেন যেহেতু আপনারা লাস্ট ব্যাচের সাথে ওরিয়েন্টেড ছিলেন। মানে এই লাস্ট মোমেন্টে আসলে অস্কি ব্যাচটা আমারও মনে হয় পার্সোনালি যে হচ্ছে গিয়ে নিজেরা নিজেরা করতে গেলে অনেক বেশি প্রস এন্ড কনস থাকে। হয়তো বা একদিন করা হয় না, 2 দিন করা হয় না। তো লাস্ট মোমেন্টে আসলে আসলে একাডেমিতে আসলে কয়েকজনের সাথে মিলে করা যায়, এটা আসলে অনেক ইফেক্টিভ। এখন আমরা হচ্ছে গিয়ে আরেকজন আমাদের ভাইয়া আছেন, ডক্টর আশরাফুজ্জামান খান ভাইয়া। আমরা ভাইয়ার কাছ থেকে ভাইয়ার সেশনের ফিলিং শেয়ারিংটা শুনবই। ভাইয়া কাইন্ডলি একটু বলবেন। হুম, ধন্যবাদ ডক্টর মহিবা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর আশরাফুজ্জামান খান। আমি গত সেশনে বিসিবিএস থেকে মিড টার্ম মেডিসিনে উত্তীর্ণ হয়েছি। তো আপনাদের সাথে আমার আসলে আরো কয়েকটা সেশন হয়েছে, যারা লং বেঁচে আছেন বা রেগুলার বেঁচে আছেন আর কি। তো গতবার পাশে আমার যে এক্সপিরিয়েন্স মনে হয়েছে যে আপনারা অলরেডি অবগত আছেন যে মিড টার্ম অসপিতে মিড টার্মের যে ক্লিনিক্যাল পরীক্ষা আছে, এখানে আসলে 2টা সেকশন আছে। একটা হচ্ছে অসপি সেকশন, একটা হচ্ছে অস্কি সেকশন, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা স্পিকার অলরেডি মেনশন করেছেন। তো অসপি সেশনে আসলে সাধারণত কোশ্চেন থাকে 10টা। এখানে বিসিবিএস জাজ করতে চায় আসলে আপনার সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে এবং সাথে আরো কিছু ক্লিনিক্যাল সিনারিও সহকারে আপনার কিছু চটপট ক্লিনিক্যাল সিনারিও আপনার আনসার করা। তার মধ্যে থাকবে হচ্ছে কি সিটিএমআর, এছাড়াও আছে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে অনেক সময় থাকতে পারে পেডিগ্রি, থাকতে পারে অনেক সময় আপনার হচ্ছে ইসিজি থাকতে পারে, অনেক সময় আপনার পিকচার বা পিক্টোরিয়াল থাকতে পারে। তো এগুলোর জন্য আমরা সাধারণত বেসবুক হিসাবে মিড টার্মের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা জলিল স্যারের বইটা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে থাকি। এছাড়া আরো আব্দুল্লাহ স্যারের বই বা আরো একটা দুইটা বাজারে অস্পির বই পাওয়া যায়, সেগুলো অনেকে এক্সপিরিয়েন্স করার জন্য ইউজ করতে পারেন। আর এছাড়া আরেকটা যে সেকশনটা থাকে মোস্ট ইম্পর্টেন্ট সেশন, যেটা অস্কি সেশন, সেখানে সাধারণত থাকে হচ্ছে গিয়ে 2টা ক্লিনিক্যাল এক্সামিনেশন, 2টা হিস্ট্রি টেকিং এবং একটা লং কোশ্চেন। তো
এবং এই পার্টটা আসলে বেশ ক্রুশাল, এবং প্রতিবারই বিসিপিএস চেষ্টা করে এই দুইটা সেশন অসপি অথবা অসপি যে কোনো একটাতে এক্সপেরিমেন্টালি কিছু নতুন নতুন টাইপের কোশ্চেন অ্যাড করা। যেমন গতবার ছিল যে স্পটটা একটা স্পট হিসাবে স্পট ডায়াগনোসিস করা, তার আগেরবার ছিল হচ্ছে কি একটা সিনারিও দিয়ে সিনারিও বেসিসে আমি কি ক্লিনিক্যাল সিস্টেম এক্সিবিশন করব সেটাকে ঠিক করা। মানে স্যারা সরাসরি বলে দিবে না যে আপনারা কোন সিস্টেম এক্সিবিশন করবে বা কি করবেন। তো এখানে জেনেসিস আপনাকে যে বিষয়টাতে হেল্প করতে পারে, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে টু গ্র্যাব দ্য হোল সিলেবাস এজ এ হোল, এবং খুব স্ট্রাকচারালি খুব দ্রুত ক্যাপচার করার জন্য তারা কিছু তাদের জেনেসিস হলে মিড টার্মের সাথে অনেকদিন ধরে জড়িত, তো তাদের বেশ কিছু স্ট্রাকচার্ড ওয়ে আছে, এবং প্রতিবারই তারা প্রতি সেশন পরীক্ষার পরপরই কিন্তু এই সিস্টেমগুলো ডেভেলপ করে যে পরবর্তী পরীক্ষার্থীদের জন্য জিনিসগুলো কিভাবে কোপ আপ করা যায়। তো দেয়ার ইজ এ ওয়েল স্ট্রাকচার্ড ওয়ে টু প্রোভাইড ইউ দ্য ফ্যাসিলিটিস। এখানে দেখেন জেনেসিস যেটা করে, এক নম্বর হচ্ছে এই যে অস্ত্রী ব্যাচগুলোর মাধ্যমে সিমিলার মাইন্ডেড সিমিলার পরীক্ষা দেওয়ার যে সিমিলার লেভেলের স্টুডেন্ট বা আমরা যারা পার্টিসিপেন্ট আছি আমাদেরকে একসাথে আনা, সেই স্টুডেন্টদেরকে একই সাথে 4-5 জন করে গ্রুপ করে একটা স্টুডেন্ট বা একটা পেশেন্ট অথবা একজন ডামির উপরে পরীক্ষা করানো, এবং একজন পরীক্ষা করবে আরেকজন দেখবে বা ক্রিটিসাইজ করবে। এটাতে হয় কি অনেক সময় আমাদের যে পরীক্ষার যে জড়তা গুলো আছে সেগুলো কেটে যায়। পাশাপাশি হচ্ছে কি জেনেসিসের যে অস্পি রিলেটেড যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আছে, সিটি স্ক্যানের জন্য আলাদা ডেডিকেটেড সিটি স্ক্যান ক্লাস, এমআরআই এর জন্য আলাদা ডেডিকেটেড এমআরআই ক্লাস, ইসির জন্য আলাদা ডেডিকেটেড ইসিজি ক্লাস, পিক্টোরিয়াল জন্য আলাদা ডেডিকেটেড পিক্টোরিয়াল ক্লাস, এবং রিলেটেড চ্যাপ্টার ওয়াইজ এই পিক্টোরিয়াল গুলো আনা হয়। তো এটা কিন্তু আমাদেরকে আসলে অবজেক্টিভ ওরিয়েন্টেড বা ফোকাস, মানে আমাদেরকে একটা ফোকাস ওরিয়েন্টেড ভিউ দেয় যে অস্পি পরীক্ষাটায় ওই পিক্টোরিয়াল সেকশনে ওই ইসিজি সেশনে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি, এবং এই জিনিসগুলো এজ এট এ গ্ল্যান্স বা একবারে রিভাইজ দেওয়ার জন্য যেই আহ, সুবিধাগুলো প্রোভাইড করা দরকার তারা কিন্তু এই সুবিধাগুলো প্রোভাইড করতেছে। পাশাপাশি জেনেসিস আরেকটা জিনিস হচ্ছে বারংবার পার্ট এন্ড পার্টলি তারা আমাদেরকে আমাদের সেশন এবং আগের অনেকগুলো সেশনও যেটা প্রতিবারই করে যে একসাথে পরীক্ষার্থীদের সাথে হচ্ছে গিয়ে একসাথে অনেকগুলা সেশন একবারে পরীক্ষা না বারবার পরীক্ষা না বারবার পরীক্ষা নাও, এবং তারা বিভিন্ন টাইপের কোশ্চেন দিয়ে আমাদেরকে আসলে প্রিপেয়ার করে, হার্ড কোশ্চেন, ইজি কোশ্চেন, মিডিয়াম টাইপের কোশ্চেন। অতএব মানে বিসিবিএস যে টাইপের কোশ্চেন দিয়েই আমাদেরকে এক্সামিন করতে চাক না কেন, পরীক্ষাতে আমরা যারা যাই আমরা আসলে কিন্তু আসলে ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ারই থাকি একরকম বলতে গেলে আর কি। ইভেন আমাদের যদি কোশ্চেন কমনও না পড়ে, বিসিসি এমনও কোশ্চেন করে যে কোশ্চেন আমরা কখনো দেখি নাই শুনি নাই, অর্থাৎ পরীক্ষা হলে যদি আমরা এই ধরনের কোশ্চেন গুলো ফেস করি আমাদের কিন্তু মেন্টালি একটা প্রিপারেশন থাকে যে হাট টু ডু কিভাবে ক্যালকুলেট করতে হবে, কোনটায় আমার একটু নাম্বার শর্ট হলে কোনটায় আমি অন্য দিক থেকে কভার করতে পারবো। এই ধরনের বিভিন্ন ট্রিক্স এন্ড টিপস কিন্তু পরীক্ষার শেষ দিকে বা অসপি ব্যাচ গুলাতে পাওয়া যায়। এবং মিড টার্মে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে যে অসপি পরীক্ষাটাই। তো এবং পাস ফেল কিন্তু মূলত বেশিরভাগ পাস ফেল কিন্তু অসপি দিয়ে ডিটারমাইন্ড হয়। তো আমার মনে হয় যে what Genesis will provide in this batch will be inshallah more than enough for you to pass the exam. তো যারা আজকে সেশনে আমাদের সাথে যুক্ত আছেন এবং সামনে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বা যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন তাদের জন্য আমার শুভকামনা, এবং আশা করি আপনারা জেনেসিসের মাধ্যমে বা জেনেসিসের সাথে থেকে আপনাদের সাফল্য আহ, সাফল্য আপনাদের সফলতাকে অর্জন করবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার খুবই ইনফরমেটিভ কিছু ফিলিং শেয়ারিং এর জন্য। আমার মনে হয় যারা নতুন করে বা অলরেডি যারা আমাদের জেনেসিসের সাথে আছেন বা লাস্ট মোমেন্ট ব্যাচে অস্কির সাথে অ্যাড হবেন তারা আসলে অনেক ইনফরমেশন এখান থেকে পাবেন। দেখা যায় ভাইয়া যে জিনিসগুলো আসলে পয়েন্ট আউট করেছে খুবই মানে চমৎকার, কারণ অনেক বিশেষ করে পরীক্ষার নার্ভাসনেস অনেক বড় একটা বিষয়। দেখা যায় আপনি সবকিছু পারেন, পরীক্ষার হলে গিয়ে আসলে মানে ধরা যায় না আমি কোথা থেকে শুরু করবো কোথায় গিয়ে শেষ করবো। কিন্তু সবসময় আপনি দেখবেন আমাদেরকে ভাইয়ারা বলতো যে আপনারা যখন এখান থেকে প্র্যাকটিস করে যাবেন ওখানে গিয়ে কোশ্চেনও সেম থাকবে, মানুষগুলোও সেম থাকবে, শুধু টিচারটাই ডিফারেন্ট থাকবে। এই জিনিসগুলো আসলে পরবর্তীতে আপনারা যখন নিজেরা ফেস করবেন তখন আসলে বুঝতে পারবেন। এখন আমরা একটু আমাদের স্পিকারদের সাথে কথা বলবো। আমাদের একজন ডাইনামিক, খুবই ডাইনামিক একজন স্পিকার আছেন, মেন্টর আছেন যিনি নাদিয়া জামান স্বপ্না আপু। আসলে উনি খুবই ভালো ক্লাস নেন। আশা করবো যে আপু একটু আপুর জ্ঞানের আলোয় আমাদেরকে আলোকিত করবে। আপু, নাদিয়া আপু। আচ্ছা, নাদিয়া আপু শুনতে পাচ্ছেন না?
নাদিয়া আপু শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুনছিলাম সবার কথা। বিশেষ করে ডক্টর আশরাফ ভাইয়া সুন্দর করে ব্রিফ করে গেছেন, ডক্টর রিদি আপনাদেরকে অনেক সুন্দর অ্যাডভাইস দিয়ে গেছেন। আসলে রিদি খুব সুন্দর করে সবকিছু আপনাদেরকে ব্রিফ করেই ফেলেছেন যে আসলে অসপি পরীক্ষার জন্য মানে অস্কি পরীক্ষার জন্য কি কি পড়তে হয়, কিভাবে পড়তে হয় সব বিষয়ে বলে এরপর আসলে বলার কিছু থাকে না। ইতিমধ্যে আপনারা যেহেতু এই সেশনের পরীক্ষার্থী হিসেবে শেষ পর্যায়ে চলে আসছেন, সো ডেফিনেটলি আমরা ধরেই নিচ্ছি আপনারা সবকিছু অলরেডি আমরা ক্লাসে অনেকবার বলেছি জেনে ফেলেছেন অলরেডি। আর আশরাফ ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই। ভাইয়া যে কথাটা বললেন যে আসলে একসাথে যখন আমরা এখানে একটা ব্যাচে যখন ইনক্লুডেড থাকি তখন যেটা হয় যে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে। তো আমি যদিও আজকে স্পিকার হিসেবে আমাকে বলতে বলা হয়েছে, বাট এক্সপিরিয়েন্স শেয়ার করার লোভটা সামলাতে পারছি না। আমি আমার ছোট্ট করে জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন পরীক্ষার্থী ছিলাম তো বাসায় বসে যেটা সমস্যা হতো অস্পি পরীক্ষার আগে, আসলে খুব রেস্টলেস লাগতো। মনে হতো যে আল্লাহ আমি বাসায় বসে আছি। বাকি যারা ডাক্তাররা তো সেন্টারে আছে, ওরা কি পড়ছে, ওরা কি করছে, ওরা কি ভালো করে এক্সামিন করছে, আমি কি একা একা কিছু পারবো? এই যে একটা মানে নার্ভাসনেস, এটা সবসময় কাজ করতো। যেটা আমাদের মনে হয় যে প্রত্যেকেরই পরীক্ষার আগে এই প্রবলেমটা হয়। আমরা যে কোনো একদম এমবিবিএস থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল না, আমরা যখন একা থাকি আমাদের কিন্তু খুব রেস্টলেস লাগে। যখন আমরা হচ্ছে একটু গ্রুপে পড়াশোনা করি তখন আমাদের কিন্তু অনেক কনফিডেন্সটা বেড়ে যায়। তো এই তো ধরে অবশ্যই বলবো যে আপনারা যারা এবার পরীক্ষার্থী আছেন, আপনাদের পরীক্ষার ডেট দিয়েছে কি পরীক্ষার ডেট 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। তার মানে রিটেন পরীক্ষার 15 দিন মোটামুটি সময় পাচ্ছেন। কিন্তু এটা ভেবে কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই যে রিটেনের পরে তো 15 দিন মেলা সময় আছে তখন পড়বো। আচ্ছা, এই কথার প্রসঙ্গে আমি একটা উদাহরণ না দিলেই না। এই কথাটা আমার মনে হয় আমি এই সেশনের যতগুলা ব্যাচে আমি কথা বলেছি সবসময় আমি চেষ্টা করেছি এই কথাটা মনে করিয়ে দিতে ডক্টরদেরকে। কেননা আমরা যখন কোনো একটা ভুল করি এই ভুলটা যেন আমাদের একটা লার্নিং হয়, এবং আমরা হচ্ছে শিখবো। So, আমার মনে আছে গত সেশনে এক আপু রিটেন পরীক্ষা মানে খুব একটা মানে আহামরি ভালো প্রিপারেশন ছিলেন না, হয়তো বা তার ফ্যামিলি কিছু ইস্যু ছিল, বাট সামহাও রিটেন পরীক্ষা যখন মানে মোটামুটি তার যে প্রিপারেশন লেভেল আমরা একটা অ্যাজিউম করতে পারি। আসলে আমরা যেহেতু আপনাদের সাথে কানেক্টেড থাকি আমরা কিন্তু বুঝি। অনেক সময় আপনার মনে হবে আপনার পরীক্ষা ভালো হয়নি, আপনার পরীক্ষা খারাপ হচ্ছে, আপনার প্রিপারেশন খারাপ, কিন্তু আমরা যখন আপনাদের পরীক্ষা নিয়ে আপনাদের সাথে থাকি, কানেক্টেড থাকি, আপনাদের রেসপন্স দেখি, অনেক সময় আমরা কিন্তু একটা ধারণা করতে পারি, হ্যাঁ, যে হচ্ছে আপনার হয়তো বা আপনি মনে করছেন খারাপ হবে বাট আসলে খারাপ হবে না। তো সেই আপুটার হচ্ছে এরকম রিটেন পরীক্ষা দিয়ে বলেছিল যে আমার আসলে হবে না, সুতরাং হচ্ছে আমি অসপি ব্যাচে এনরোল করে শুধু শুধু লাভ নাই। তাকে অনেক বুঝিয়েছিলাম, কাউন্সিলিং করেছিলাম যে আপু অসপি ব্যাচে ভর্তি হয়ে আপনি জাস্ট প্র্যাকটিস শুরু করে দেন, রিটেন দেখা যাবে, না হলে তো নাই, হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, তাই না, না হলে নাই, এটা আপনার এক্সপিরিয়েন্স, এটা আপনার পড়াশোনা নলেজে থেকে যাবে। তো যেটা বলেছিলাম দেখেন সেটাই কিন্তু হয়েছিল। হ্যাঁ, ওই পর্যন্ত রিটেনে পাশ করে গেছিল, বাট তখন রিটেনের পাস যেদিন রেজাল্ট দিল 2 দিন পরে অসপি, এখন 2 দিন পরে অসপি, তখন কিন্তু আর প্রিপারেশনের সুযোগ থাকে না। তো এই সিচুয়েশনটার জন্য আপনাদের এই ব্যাচে কারো না ফেস করতে হয়। যাদের এরকম কনফিউশন থাকবে যে আমি রিটেনের পরে গিয়ে অসপি ব্যাচে এনরোল করবো না, তখন করবো না, 15 দিনে, আসলে 15 দিন ঠিক আছে, 2 দিনের তুলনায় 15 দিন বেশি সময়, কিন্তু তখন আপনার যদি একেবারেই প্রিপারেশন না থাকে, হুট করে 15 দিনে কিন্তু একটা মাঝ পথে এসে, কারণ আমরা যারা এখন ধরেন এই ব্যাচে আমরা যারা যারা আমাদের ব্যাচে এনরোলড আছে, হ্যাঁ, তারা কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে যাবে। তাদেরকে ক্লাস শুরু হয়ে যাবে হয়তো 2 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তারা রিটার্নের আগে কিছু ক্লাস পাবে। তারপরে আমাদের একটা প্ল্যান শিডিউল থাকবে, হ্যাঁ, সেই স্কেডিউল অনুযায়ী আমরা হচ্ছে আবার রিটার্নের পরবর্তী স্টেপস গুলো আমরা তাদেরকে রেডি করব, তাদের প্র্যাকটিসে হেল্প করব। তো তখন কিন্তু হুট করে মাঝখান থেকে আপনিও ধরতে পারবেন না, হ্যাঁ। ডেফিনেটলি আমরা তো বলবো হ্যাঁ আপনি চাইলে ভর্তি তো হতে পারবেন যে কোনো সময়, বাট সব থেকে সেফ জোন হচ্ছে আপনি এখন রিটার্নের আগেই যদি প্রিপারেশন শুরু করেন। আচ্ছা, এখন আসি যে আপু রিটেনের আপনাদের খুব কমন কোশ্চেন মনে মনে থাকবে যে আপু রিটেনের আগে যদি আমরা অসপি ব্যাচের জন্য মানে প্র্যাকটিস ব্যাচ এনরোল করি, প্র্যাকটিস ব্যাচের জন্য কি আমাদের রিটেনের হ্যাম্পার হবে? প্রথম কথা, হ্যাম্পার হবে না, ডেফিনেটলি হবে না। কেন হবে না? কারণ এখানে আপনি যেগুলা প্র্যাকটিস করবেন সেগুলা হয় ধরেন আপনার একটা এক্স রে বা একটা ইসিজি, হু নোজ যে আপনার রিটেনের এবার ইসিজি দিতে দিবে না। আপনারা অলরেডি একটা মডেল টেস্ট দিয়েছেন, তাই না? মডেল টেস্টে কিন্তু দেখেছেন রিটেনে কি কোশ্চেন আসছে, ইসিজি থেকে প্রশ্ন আসছে, অপথলমোলজিক্যাল ফাইন্ডিং থেকে প্রশ্ন আসছে। So, আমরা জানি যে বিসিপিএস কিন্তু প্রতি বছরই কিছু না কিছু ইনোভেটিভ আইডিয়া দেয়, সেটা এসবিএ তে হোক, রিটেনে হোক, বা অসপিতে হোক, অস্কিতে হোক, চারটার একটাতে কিছু না কিছু থাকবেই। সো এটা তো আর বলতে পারি না। সুতরাং আপনি যদি প্র্যাকটিস ব্যাচে এনরোল থাকেন, প্র্যাকটিস গুলো করেন, এটা তো আসলে আমাদের পড়ার বাইরে না, এমন তো না
না যে আমার মেডিকেলের বাইরে এখন আমি বাংলা ইংরেজি পড়তেছি, বিসিএস এর পড়ার মতন তো আর না। আপনার পড়াটাই, আপনি নিউমোনিয়া পড়ে আসছেন রিটেনের জন্য, নিউমোনিয়া থেকে হয়তো একটা এক্সরে দিলেন, হ্যাঁ এক্সরে প্র্যাকটিস করে গেলেন। আপনি নিউমোনিয়া পড়ে আসছেন, এদিকে আপনি এক্সামিনেশন প্র্যাকটিস ব্যাচে আপনি নিউমোনিয়া থাকলে কি কি এক্সামিনেশন ফাইন্ডিং পাবেন সেটা আপনি বলার প্র্যাকটিস করলেন, আপনি এক্সামিনেশন স্টেপ প্র্যাকটিস করলেন। একটা প্রসিডিউর স্টেশনে আপনি এবিজি বইয়ে পড়ে আসতেছেন যে এবিজি আমাকে, আপনি তো অবশ্যই এবিজি ফাইন্ডিং সহ সবগুলা যখন রিটেন পড়বেন সেটা পড়তে জানতে হবে। সেই এবিজিটাই আপনি হয়তো প্র্যাকটিস ব্যাচে এসে এবিজি প্রসিডিউরটা করলেন, সাথে এবিজির ফাইন্ডিং গুলা রিভিউ করলেন। সো আলটিমেটলি পড়ার কন্টেন্ট তো আমাদের সেম। আপনি এখন সিটিএমআরআই এখানে প্র্যাকটিস করেন, আপনাকে কিন্তু নলেজ থাকতে হবে যে সাবঅ্যাকুয়াট হেমোরেজে কি কি ফাইন্ডিং পাওয়া যাবে, সাবঅ্যাকুয়াট হেমোরেজে অপথলমোলজিক্যাল ফাইন্ডিং, ফান্ডাস্টোমিক ফাইন্ডিং আমি কি পাবো। সো সেটা আপনি যদি না জানেন আপনি তো রিটেনও কভার করতে পারবেন না, সেটা অস্পিতে এসেও সম্ভব না। সুতরাং নলেজটা আমাদের সেম, জাস্ট এক একটা মানে সেক্টরে ইমপ্লিমেন্টটা ডিফারেন্ট। হ্যাঁ, এই কারণে রিটেনটা একভাবে ইমপ্লিমেন্ট হয়, ওই জিনিসটাই ওই টপিকটাই রেসপিরেটরি সিস্টেমটাই নিউমোনিয়াটাই অস্পিতে আরেকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, বাট নলেজ কিন্তু সেম। সুতরাং এই পার্সপেক্টিভ থেকে বলবো যে রিটেনের প্রিপারেশন হ্যাম্পার হবে না। আর এখানে রিটেনের আগে আপনাদেরকে ডেফিনেটলি এতটুকু ট্রাস্ট জেনেসিসের উপর রাখতে পারেন যে আপনার রিটেনের প্রিপারেশন হ্যাম্পার হবে এমন ভাবে কোনো প্ল্যানিং রুটিন স্কেডিউলই করা হবে না, এটা ডেফিনেট। ঠিক আছে, অলরেডি আপনারা শুনেছেন দুজনে এক্সপিরিয়েন্স শেয়ার যারা করে গেছেন, আপু এবং ভাইয়া, তারা কিন্তু আমাদের রিটেনের আগে যে তারা কিন্তু আমাদের এরকম মানে প্র্যাকটিস অসপি ব্যাচে ছিলেন। তো অসপি ব্যাচের থেকে কিন্তু অনেক মানে হেল্পফুল হয়। এটা তো বললামই যে শুরুতে যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম যে আমার বাসায় আসলে মনে হতো যে আমার আসলে দিন দুনিয়া অন্ধকার হয়ে যেত। আমার সেন্টারে গিয়ে যখন দেখতাম যে 5 জন পড়ছে, আমি সাথে গিয়ে ঢুকে যেতাম, আপু কি পড়তেছেন বলেন তো, শুনে শুনে বাসায় বসে আমি 3 ঘন্টায় যতটুকু নলেজ আমি গ্যাদার করতাম, ওইখানে বসে 3 ঘন্টায় আমার তার থেকে মানে 6 গুণ নলেজ আমি যা শুনে শুনে গ্যাদার করে চলে আসতাম। তা আমার কাছে মনে হতো যে না, এটা আমার একটা রিক্যাপিচুলেশন হচ্ছে, হ্যাঁ রিক্যাপ হচ্ছে, আরো বেটার প্রিপারেশনে হেল্প করছে। সো এই দিক থেকে আপনাদের অবশ্যই বলবো যে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং এটাকে মানে খুব লাইটলি নিয়েন না, কারণ অনেক বিষয় আদি থাকে যেগুলো আমরা হয়তো বা সবসময় প্রেডিক্ট করতে পারবো না। বাট স্যারদের কখন কিভাবে স্যাররা প্ল্যান করবে, কোন পরীক্ষাটা কিরকম হবে, হ্যাঁ কোনোবার পরীক্ষা সহজ হয় কোনোবার কঠিন হয়। সো গতবার পরীক্ষা অনেক পাশ করেছে বিধায় যে এবারও একেবারে সবাই পাশ করে যাবে এরকম হতেও পারে, নাও হতে পারে, এটা কেউ বলতে পারে না। কিছু আমরা যদি একটু চোখ কান খোলা রাখি আমরা দেখবো যে কিছু কিছু পরিস্থিতি থাকে আমাদের ডক্টর সোসাইটিতে, সেগুলোর কিছু ইফেক্ট পড়তে পারে নাও পারে। সো আমাদেরকে সবসময় কিন্তু ওর সিচুয়েশনের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। জানো, যেহেতু 15 দিন পরীক্ষা পিছালো, 15 দিন আবার গ্যাপ দিল অস্কির আগে, সো কোনোভাবে যদি পরীক্ষা একটু স্ট্যান্ডার্ড হয় বা ওভার স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রে জানো আমরা এজ এ ট্রেনি বা এজ এ এক্সামিনার আমরা যেন বলতে না পারি যে আমাদের তো উইদাউট কোনো টাইম কোনো সুযোগ আমাদেরকে পরীক্ষা কঠিন হয়েছে। সেই সুযোগ কিন্তু বিসিবিএস আপনাকে দিয়েছে, আপনাকে সময় দিয়েছে। সুতরাং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ওর্স্ট। হ্যাঁ, আর অসপি ব্যাচের যে স্পেশাল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, এবং এই প্র্যাকটিস ব্যাচের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং হবে। আপনি নিউমোনিয়া কবে পড়েছেন, আপনি সাবঅ্যাকুয়াট হেমোরেজ কবে পড়েছেন, সিটিএমআরআই কি জানেন না জানেন ডাজন্ট ম্যাটার, আপনার যে কোনো সময় অসপিতে মেইন পরীক্ষাতে যে কোনো একটা কিছু পড়ে যেতে পারে। সেটা সব সময় আপনার কমন জিনিসই আসবে, আপনার জানা থেকেই আসবে, নট নেসেসারিলি সেরকম নাও হতে পারে 2-1টা স্টেশন। এই 2-1টা স্টেশন যদি একদম আননোন টপিক থাকে, ডিফারেন্ট ডিফিকাল্ট টপিক থাকে, আপনি ওইখানে কিভাবে ডিল করবেন, এই ডিলিংসটা আপনাকে কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে শিখে যেতে হবে। এখন আপনি যদি এখান থেকে সেই ডিলিংসটা শিখে যান, পরীক্ষার দিন গিয়ে আপনি ওখানে গিয়ে হকচকায় যাবেন না, আপনি থট ব্লক হবেন না, আপনার একটা সেশন খারাপ হওয়ার জন্য পরের 5টা সেশন খারাপ হবে না। মনে রাখবেন অসপিতে ম্যাক্সিমাম তাদেরই খারাপ হয় যারা একটা সেশন খারাপ হওয়ার কারণে ওইটার ইফেক্ট নেক্সট সেশনে পড়ে, সো অটোমেটিক্যালি ভালো পরীক্ষাটা খারাপ হয়ে যায়। সো এই সুযোগটা দেয়া যাবে না, দ্যাটস ওয়াই আমরা বলি আপনারা অবশ্যই প্র্যাকটিস পরীক্ষাগুলো দিবেন। প্র্যাকটিস পরীক্ষাগুলা মানে আপনি কি পারলেন, অনেকে বলে আপু পড়ে আসেনি, পড়ে আসার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনার যেটা আসতেছে ইনস্ট্যান্ট, আপনি কি সব পড়ে গিয়ে ওয়ার্ডে রোগী দেখেন? একটা কোন দিন কোন রোগী কি ব্রঙ্কাইটিস নিয়ে আসবে, নাকি লাং ক্যান্সার নিয়ে আসবে, নাকি কোনো অ্যাবসেস নিয়ে আসবে, আপনি তো জানি না। আমি হুট করে একটা এক্সরে দেখি, দেখে আমার ব্রেন স্টর্মিং, আচ্ছা এটা কি হতে পারে। সো এই স্টর্মিংটাই আমাদের প্রয়োজন। হ্যাঁ, এটা আপনাকে পরীক্ষার দিন এখন হয়তো বুঝতে পারবেন না, বাট আমরা যারা পরীক্ষা দিয়ে আসছি এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স, যে আমরা এক্সপিরিয়েন্স থেকে বললাম প্রত্যেকের কথাগুলা, যে এই প্র্যাকটিসটা খুব হেল্প করে। এবং লাস্টলি আমি আমার ফাইনাল পরীক্ষা হলের কথাটা বলে শেষ করে দিব, আপনাদের খুব বেশি সময় নিব না।
আমি যখন পরীক্ষার হলে যাই আমার প্রথম স্টেশনটা খুবই খারাপ হয়, আমার কমন পড়ে নাই, আমি অত ভালো পারি নাই। অত ভালো পারি না মানে কি জানেন, সিম্পলি সত্যি কথা, আমি আসলে কিছুই পারি না, মানে ওই স্টেশনে আমি ডায়াগনোসিস বুঝিই নাই। আমার কাছে যা মনে হয়েছে আমি লিখে দিয়ে আসছি, পরের স্টেশনে যে আমি জাস্ট ভুলে গেছি ম্যাগেটটা কি করছে। আমার কাছে মনে হয়েছে ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার, আজকে যা হবে হবে, হয় এই স্পার নয় ও স্পার, সো এটা নিয়ে তো বড় কিছু নাই, আমি যতটুকু জানি ওটা আমি দিয়ে আসবো। এই প্র্যাকটিসটা পরের সেশন গেলাম, পরের সেশন আমার মোটামুটি এভারেজ হলো, আই এম নট স্যাটিসফাইড, হ্যাঁ আই ওয়াজ নট স্যাটিসফাইড। থার্ড সেশনে গিয়েও আমার মানে 70% হলো, মানে আগেটা থেকে একটু বেটার, বাট তারপর আমি বলতে পারবো না কনফিডেন্ট যে না এটা আমার ভালো হয়েছে। তো 10টা সেশনের মধ্যে 3টা সেশন যখন একটা এক্সামিনের মোটামুটি লেভেল, একটা খুব খারাপ হয় ফার্স্ট সেশন, বাকি দুটো মোটামুটি হয়ে যায়, তখন কিন্তু নার্ভাস ব্রেকডাউন হওয়ার কথা, তাই না? কিন্তু আমার আলহামদুলিল্লাহ হয় নাই, জাস্ট আমি বলবো এই প্র্যাকটিসের কারণে। কারণ জেনেসিস যখন প্র্যাকটিস বেচে পরীক্ষা দিতাম, প্র্যাকটিস গুলো করতাম, জাস্ট লিটারালি এরকম ছিল যে কোত্থেকে কি দিয়েছে আমি তো কিছুই পাই না, কিছুই যাই না, বাট সামহাও আমাকে ওটা ব্রেন স্টর্মিং করতে হয়েছে। পরবর্তীতে ডে বাই ডে এটা আমাদেরকে ওভাবে আসলে রেডি করে দিছে। সো সব লেভেলের কোশ্চেনে আমরা আপনাদের জন্য প্রিপেয়ার করব এবং চেষ্টা করব যেন যে কোনো পরিস্থিতিতেই বিসিপিএস এর যে যেন আপনারা একদম কনফিডেন্টলি সেটাকে ফেস করে আসতে পারেন। তো এটা আমাদের জন্য যেমন চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে আপনাদেরকে রিসিভ করতে হবে এবং রিসিভ করে আপনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে জিনিসটা আমি করবোই সেটা যেন সময় নষ্ট না করে করি, সময় থাকতে যেন করি। হ্যাঁ, সময় থাকতেই এটাকে আমরা যতটুকু সম্ভব একটু এগিয়ে নিয়ে রাখা প্রিপারেশনটা। সো আমার পক্ষ থেকে এতটুকুই বলার ছিল। আর যারা পরীক্ষার্থী আছেন মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া জামান আপু। আপু আসলে এত কিছু মানে ইনক্লুড করেছেন ওনার কথায়। আমি এখন আপুর কথার সাথে একটু কিছু বলতে চাই যে আপনার যে অস্পি প্র্যাকটিস ব্যাচ আসলে আমাদের হ্যাম্পার করে কিনা, এটা আসলে আপনাদেরকে অনেকে অনেকভাবে বলছে। আমি একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতে চাই যে কিভাবে হ্যাম্পার করে না। আমাদের যখন আমাদের যে অস্পি প্র্যাকটিস ব্যাচ গুলোতে আগে থেকে যেগুলো স্টার্ট হয়েছিল, আমাদের তো আপনাদের মতো তো সময় ছিল না, রিটেনের বেশ কয়েকদিন আগেই ও শুরু হয়েছিল। তো ওইখানে দেখা গেছে যে আমাদের জেনেসিস থেকে আমাদের জলি স্যারের বইটা শেষ করে দিয়েছে। এখন আমাদের মধ্যে অনেকে আছে অনেকে আগে পড়েননি বা অনেকে অর্ধেক পড়েছেন। তো দেখা গেছে একটা কোশ্চেন, একটা রিটেন কোশ্চেন হুবহু এডিসন ডিজিজের একটা সিনারিও পুরোপুরি সেম টু সেম জলি স্যারের বই থেকে দেওয়া হয়েছে। সো এই অস্পি প্র্যাকটিস ব্যাচের আপনি যদি মানে পুরো কোশ্চেনটা যখন আমি ওখানে গিয়ে পেয়েছি, আমি যদি আগে থেকে জেন্স থেকে এটা সলভ না করতাম বা ভাইরা যদি এভাবে না পড়াতো, মানে হুবহু কোশ্চেনটা আসলে অ্যান্সার করাটা কিন্তু ডিফিকাল্ট। মানে পুরো একটা কোশ্চেন ওখানে গিয়ে কমন পাওয়াটা এটা আসলে খুবই একটা ভাগ্যের ব্যাপার। তো এই একটা জিনিস যে আপনার যেই জিনিসগুলো আপনি যে নলেজ গুলো এখানে কিউমুলেটিভ নলেজ গুলো কিন্তু আপনার রিটেনে গিয়ে অনেক বেশি কাজে লাগে। এটা হচ্ছে গিয়ে আপনার একটা বেনিফিট। আর হচ্ছে গিয়ে আপনার আরেকটা জিনিস আমি বলতে চাই যে আপনার এই অস্পি প্র্যাকটিস ব্যাচে যে হিস্ট্রি টেকিং এর যে পার্টটুকু, এটা আসলে জেনিসে এমন ভাবে প্র্যাকটিস করানো হয়, মানে ওখানে আসলে বাসায় গিয়ে বা পরীক্ষার আগে আসলে আপনার পড়ার কিছুই নেই। দেখা যায় যে পরীক্ষার হলে আপনি এতই প্র্যাকটিস করবেন আপনার আসলে কোনো পয়েন্ট মিস হওয়ার কোনো চান্স থাকে না। তো আমরা হচ্ছে আরো কিছু শুনবো, আমাদের স্পিকার আছেন মুহতাসিন বিন আহমেদ রাফি ভাইয়া। ভাইয়া আমাদের আরো ইনফরমেটিভ কিছু বলবেন। ভাইয়া আপনি একটু কথা বলেন। আসসালামু আপু, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুহতাসিম বিন আহমেদ। 2024 জানুয়ারিতে আমি মিড টার্ম পাস করি। সো ওই টাইমের কিছু কথা আর নতুন কিছু কথা নিয়ে শুরু করব। নতুন যে কথা সেটা হচ্ছে যে যারা এবার জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাদের পজিটিভ পয়েন্ট একটা, নেগেটিভ পয়েন্ট একটা। সবচেয়ে ভালো পজিটিভ পয়েন্ট হচ্ছে যে 15 দিন বা 12 দিনের একটা যে গ্যাপ হয়েছে আপনাদের, যে 12 দিন পরীক্ষা পিছানো হয়েছে, এটা হচ্ছে আপনাদের জন্য পজিটিভ পয়েন্ট। এবং এটাই আপনাদের জন্য হচ্ছে নেগেটিভ পয়েন্ট আমি বলতে চাই। কারণ আপনারা একটা পড়ার ফ্লোতে ছিলেন, ফ্লো অবস্থায় 1 তারিখের চিন্তা করে আপনারা প্রিপারেশন নিচ্ছিলেন। সো ওটা যে গ্যাপ আপনাদের এখন হবে, এটা হ্যাম্পার হওয়ার চান্স আছে 12-13 তারিখের দিকে। কারণ হয়, এটাই স্বাভাবিক। আপনার যখন একটা ফ্লোতে গ্যাপ পড়ে আপনার পরীক্ষা একটা খারাপ হওয়ার একটা চান্স থাকে, এটাই ন্যাচারাল পয়েন্ট। তো এখন এই পয়েন্টটাকে কিভাবে আপনি ঠিক করতে পারবেন? তো এই ক্ষেত্রে আমাদের জেনেসিস মিড টার্ম যেটা শুরু করতেছে অস্কি ব্যাচ, এখানে আপনার সবচেয়ে ভালো পয়েন্ট গুলা চলে আসবে। যে আপনি এই ব্যাচে থাকলে হচ্ছে দেখা যাবে যে আপনি অস্কির পড়াগুলা শুরু করে দিলেন বা অস্কির পড়াগুলা শুরু করে দিলেন। তো আপনার যে একটা গ্যাপ থাকা দরকার, যে রিটেন বা এসবিএ বলেন, সেটা আপনার হবে না। 1 নাম্বার পয়েন্ট।
2 নাম্বার পয়েন্ট হবে আপনি আপনার যে ফেব্রুয়ারির 1 তারিখে যে আপনার অসপেন অস্কি যে আপনার নোটিশ দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে আপনি অনেকখানি আগায় থাকবেন। আচ্ছা, সো সবাই বারবার বলতেছে যে এসবিএ আবার রিটেন সাথে আবার অস্কি কিভাবে পড়বো। আমাদের টাইমে জানুয়ারিতে আমরা সেম জানুয়ারির 1 তারিখে পরীক্ষা দিছিলাম। খুবই কষ্ট হয়েছিল কারণ এত খারাপ ওয়েদার ছিল, প্লাস হচ্ছে আমাদের টাইমে প্রথম 7-8 দিনের গ্যাপে হচ্ছে যে অস্কি মানে এক্সামটা হয়েছিল। তো যার কারণে দেখা গেছে যে আমাদেরকে জাস্ট মানে 15 কি 20 দিন আগে ডিসেম্বরের 10-12 তারিখের দিকে আমাদের মানে একটা নোটিশ আসছে যে আমাদের গ্যাপ থাকবে না বেশি, তো আমাদেরকে তখনই একটা প্রিপারেশন নিতে হবে অস্কি। তো ওইভাবে জেনেসিস জিনিসটাকে সাজাইছে। তো এমন ভাবেই সাজানো হয়েছে। ওই টাইমেও আমাদের সেম প্রশ্ন ছিল যে আমরা যেহেতু পাস করব না, অস্কি কেন পড়বো। ওই টাইমও সেম প্রশ্ন আমাদের ছিল। এবং বিশ্বাস করবেন আমরা পড়ছি এভাবে যাতে হচ্ছে আমরা অসপি এমন ভাবে পড়ছি যাতে হচ্ছে আমাদের এসিকিউ তে হেল্প হয়, যাতে হচ্ছে আমাদের এসবিএ তে হেল্প হয়, সেম প্যাটার্নে। আমি মনে হয় প্রশ্ন এক্সাম ব্যাচ মানে এক্সামে বলেন বা হচ্ছে অস্কি যেসব এক্সাম ছিল বা আমাদেরকে যেগুলো করানো হতো ওগুলাতে আমি যতবার সার্কোইডোসিস পাইছি, আমার যখন এসবিএ ছিল সেখানে একটা প্রশ্নের প্যাটার্ন ছিল সার্কোইডোসিস, আমার অস্পির প্রশ্নের প্যাটার্ন ছিল সার্কোইডোসিস। তো আমার তো মিলে গেছে। আমার এসিকিউর 2-3টা প্রশ্নের প্যাটার্ন ছিল অস্পির মতো সেম, মানে হচ্ছে আপনার এটা অস্পিতে আসছে, পরবর্তীটা এসবিএ তে আসবে, বা এটা এবছর এসিকিউ তে আসছে, দেয়ার ইজ এ চান্স এটা পরের সেশনে অস্পিতে আসবে। অবশ্যই এরকম চান্স থাকেই। স্যাররা দেখবেন যে অস্পির প্যাটার্নটা এসিকিউ আকারে দেওয়ার চেষ্টা করে, যেমন এসবিটি একবার অস্পিতে আসতেছে একবার এসিকিউ তে আসতেছে। এই যে পয়েন্ট গুলো আপনাকে ধরতে হবে। আমাদের টাইমে এই যে গ্যাপ ছিল, আমরা তো ফার্স্টে কনফিউশন ছিলাম যে করবো নাকি করবো না, তো আলটিমেটলি সবাই করছে। কেউ হচ্ছে যে আপনার মানে নেগেটিভ পয়েন্ট কিছু বলবে না, কারণ জানে যে সবই পড়া হচ্ছে, সবই আজ হোক কাল হোক আপনার লাগবে। তো যেহেতু আপনার একটা গ্যাপ আছে, আপনার এই গ্যাপটা যাতে ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেই জন্যই হচ্ছে যে এই অস্কি ব্যাচটা এখন রান করা হচ্ছে, যাতে আপনাদের যে একটা নেগেটিভ মানে বাধা আসুক বা হচ্ছে যে আপনাদের যে একটা স্টপ হয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ 10 দিন পরে তো পরীক্ষা, একটু সময় আছে, একটু ধীরে সুস্থে পড়ি। তো এই যে জিনিসটা যাতে না হয়, এই জিনিসটাকে কভার করার জন্য হচ্ছে যে অস্কি ব্যাচটা হচ্ছে যে আপনার জন্য বেশি এফেক্টিভ হবে। কারণ আপনি হয়তোবা দেখা যাবে যে এখন ওইভাবে পড়তে চাইবেন না এসিকিউ বা এসবি, আপনার হচ্ছে দেখা যাবে যে হ্যাঁ এগুলো তো পারি, একটা চলে আসবে মনে, এটা চলে আসাটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনি যখন অস্কিটা একবার রিভাইজ দিয়ে দিতে পারবেন, যে দেখা যায় যে আপনি বেশি কিছু করলেন না। যে আপনি ধরেন আমাদের টাইমে অসপি থেকে আসছিল একটা মেন টু বি এর প্রশ্ন আসছিল, যে আপনি মেন টু বিটা পড়েন না, মেন টু বিটা আমরা যখন পড়াবো তখন আপনি এটা এসিকিউ আকারে পড়েন, যদি চলে আসে তাহলে তো আপনারই লাভ। সো এফেক্টিভ জিনিসটাকে ভালোভাবে তৈরি করার জন্য এই যে জেনেসিস আপনাদের জন্য যে ব্যাচটা চালু করতেছে, এই যে যখন আপনাদের কনফিউশনটা আসবে যে হ্যাঁ রিটেন দিব তারপরে অসপি ব্যাচের কথা চিন্তা করব, থাক এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা জাস্ট স্ট্রেট ওয়েতে যান, আমি পাস করব রিটেন এন্ড এসবিএ, আমার তারপরে অস্কি নিয়ে চিন্তা ভাবনা করা থাকবে। আমাদের একটাই কথা, আমরা যারা আছেন আপনারা আমাদের ব্যাচে, ঠিক আছে, তারা আমরা মোটামুটি অতটুকু কনফিডেন্স তাদের প্রতি যে আপনারা ইনশাল্লাহ রিটেন পাস করে যাবেন, ওটা নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। মানে এতবার হচ্ছে যে আমরা পরীক্ষা নিয়ে এতবার বলি, তো ওই জিনিসগুলো আপনাদের বারবার রিভিশনে চলে আসে। তো যার কারণে দেখা যায় যে আপনি যখন পরীক্ষার হলে যান আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকে। তো এখানেও সেম, আপনাকে বারবার জিনিসগুলা আয়ত্তে নেওয়া হবে। আপনি যদি দেখেন যে আপনি অসপি প্রিপারেশন নিতে গিয়ে আপনি এসএকিউ বা এসবি এর কিছু প্রশ্ন পাইলেন, তো এটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল। এবং বিশেষ করে হচ্ছে যে এসিকিউর ক্ষেত্রে 3 ঘন্টার পরীক্ষায় আপনি যখন 20টা প্রশ্নের অ্যান্সার দিবেন, আপনি যখন দেখবেন যে 3-4টা প্রশ্ন আপনি অসপি ব্যাচে পড়ার কারণে অ্যান্সার করতে পারতেছেন তাড়াতাড়ি, অবশ্যই এটা আপনার জন্য এফেক্টিভ হবে। সো এই ছোট ছোট পয়েন্ট গুলা মাথায় অনেক কিছু থাকবে যে হ্যাঁ কেন করব, ওটা পড়ি এটা পড়ি। সিম্পল চিন্তা ভাবনা করেন যে আমার ইনশাল্লাহ পাস হবে রিটেন, আমাকে অস্কি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে,
সো আমি দুইটার প্রিপারেশন এখন নিতে পারবো, কারণ গ্যাপ আছে। সো যখন এই জিনিসগুলো আপনার মাথা নেগেটিভ পয়েন্ট গুলো আসবে, তখন এই জিনিসগুলো চিন্তা করবেন যে পড়া তো আগে হোক পরে হোক আপনার পড়াই লাগবে। সো আগে থেকেই পড়ান। নাদিয়া আপু যেটা বললো যে একজন রিটেন পাস করে অস্পিওস মানে প্রিপারেশন নেয় নাই, 2 দিন আগে নিতে পারে নাই, লাস্টে আলটিমেটলি নেগেটিভ রেজাল্ট আসে। এটা যাতে কারোর সাথে না হয়। সো ব্যাপারটা এমনই যে আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাবেন। কাজে লাগানোর জন্য একটা গাইডলাইন দরকার আছে, কিভাবে পড়লে আপনার এসবিএ তে, এসিকিউ তে, অসপি তে সব জায়গায় হেল্প হবে। সেই জিনিসটার জন্যই আমাদের এই টিম রেডি আছে। যেভাবে আপনি প্রশ্ন করেন, মানে প্রশ্ন করবেন আমাদের জন্য, বা আপনি আমাদেরকে চাইবেন, হেল্প চাইবেন, সেই জিনিসগুলা আমরা খুব ভালোভাবে এনশিওর করে দিতে পারবো। তো বাকি সবাই সব কথা বলবে, আমি আজকের জন্য এতটুকু কথা বলেই শেষ করব যে বেশি চিন্তা করার দরকার নেই, সিম্পল ওয়েতে নেন, এত টেনশনারও কিছু নাই, ইনশাল্লাহ পাস করবেন। যে যতটুকু পড়ছেন ইনশাল্লাহ তাতে পাস হয়ে যাবে। পরবর্তী চিন্তা করেন, পরবর্তী যখন চিন্তা করবেন তখনই মনে হবে যে আপনার কনফিডেন্স লেভেলটা হাই, আপনি ইনশাল্লাহ এসিকিউ এন্ড এসবিএ তে পাস করে যাবেন। সো এটাই হচ্ছে আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সবাই পাস করবেন, এই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের সবার লক্ষ্য হচ্ছে গিয়ে পাস করা, মিড টার্ম পাস করা। আমাদের লক্ষ্য এরকম আসলে হওয়াই উচিত না যে আমরা রিটেন পাস করবো পরে অসপি দেখা যাবে। যেহেতু আমাদের সবগুলো মিলেই আমাদের পাস করতে হবে, পাস আসলে পুরো মিড টার্ম, অসপি, অস্কি, আমাদের হচ্ছে গিয়ে আপনার রিটেন, এসবিএ সব মিলে, তো আমাদের আসলে টার্গেট পুরো কোর্সটার উপরে দেওয়া উচিত। আমরা এখন আসলে আমাদের এক্সপিরিয়েন্স কিছু মেন্টর আছেন ভাইয়া আপুরা, আমাদের এক্সপিরিয়েন্স একজন মেন্টরের সাথে আমরা একটু কথা বলবো। ডক্টর ফাতেমাতুজ জোহরা আপুর কথা শুনবো আমরা। আপু। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাতেমা জোহরা। আমি মিডফোর্ডে আছি, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেইনি। তো আমার পরীক্ষা থাকার কারণে হয়তো এই ব্যাচটার সাথে আমার ওইভাবে আসলে ইন্টারাকশন হয়নি, কম হয়েছে। তো আপনাদের তো আসলে সামনে রিটেন পরীক্ষা, তো রিটেন পরীক্ষার ডেট পিছিয়েছে, প্লাস হচ্ছে আপনাদের অস্কি ব্যাচের ডেটও দিয়েছে। তো আজকে অস্কি প্র্যাকটিস ব্যাচ জানুয়ারি 2025 এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো আমার আগে সব মেন্টররা অনেক ভালো কিছু বলে গেছেন, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, সবাই মোটামুটি সবকিছু কভার করছেন। তো আমি বেশি সময় নিব না, আমি যেটা বলবো, যেহেতু আপনাদের সামনে রিটেন পরীক্ষা, আপনারা সময় পেয়েছেন, হ্যাঁ আপনারা 15 দিন রিটেন আগে বেশি সময় পেয়েছেন, এবং আপনারা অস্কির জন্য খুব ভালো একটা টাইম পেয়েছেন, যেটা আসলে অন্য ব্যাচরা পায় নাই, ঠিক আছে? তো এই টাইমটা আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন, এখন এই জিনিসটা পুরোপুরি হচ্ছে আপনাদের হাতে। এই জিনিসটা চিন্তা করলে হবে না যে আমরা যেহেতু টাইম পেয়েছি আমরা একটু রিল্যাক্স থাকি, এটা করা যাবে না, ঠিক আছে? যেহেতু এখানে আপনাদের ফার্স্টে রিটেনে পাস করতে হয়, রিটেন দিবেন, রিটেন পাস করার পর হচ্ছে অস্কির জন্য হচ্ছে এলিজিবল হবেন। তো দুইটা মিলিয়ে কিন্তু আসলে মিড টার্ম পাস। হ্যাঁ, শুধু রিটেনটা ভালো করে পড়বেন বা অস্পিটা ভালো ভালো প্রিপারেশন থাকবে না, এটা করা যাবে না। তো আমি আশা করি, যেহেতু আপনাদের রিটেন পরীক্ষা হওয়ার কথা ছিল 1 তারিখ, তো আপনাদের রিটেনের প্রিপারেশন সবার মোটামুটি কমপ্লিট, এবং আপনাদের রিটেন যেন হ্যাম্পার না হয় সেভাবেই হচ্ছে আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে রিটেনের আগে হয়তো 2টা অস্কি ক্লাস রাখবো, ঠিক আছে? যে জিনিসটা আপনাদের রিটেনেও যেন হেল্পফুল হয়। তো অস্কি আসলে এখানে অনেকগুলো স্টেশন থাকে, অস্কিতে 10টা স্টেশন থাকে, অস্কিতে 5টা স্টেশন থাকে, এই হচ্ছে টোটাল 15টা স্টেশন। তো এটার প্রিপারেশনটা কিন্তু আসলে অত ছোট না, ঠিক আছে? এটা প্রিপারেশনটা আসলে ভালোভাবে নিতে হবে আমাদের। দেখা যায় যে আপনার রিটেনে মোটামুটি সবাই পাস করে যায়, খারাপ হয় হচ্ছে অস্কিতে। তো এটাকে কোনোভাবেই হচ্ছে আপনারা লাইটলি নিবেন না। তো আর অস্কির জন্য আমরা সবাই যেটা, আপনাদের যারা লং বেচে ভর্তি ছিলেন তাদের তো আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের ক্লাস হচ্ছে, অস্কির জন্য ক্লাসও হয়েছে। আমরা ওখানে মেইনলি হচ্ছে জলি স্যারের বইটাই ফলো করি। তো অস্পির অনেক কোশ্চেন কিন্তু আপনার রিটেনে আসে। হ্যাঁ, আমি তো মেইনলি হচ্ছে ইসিজি সাইটটা দেখি। তো ইসিজি ধরেন একটা পালমোনারি এম্বোলিজমের ইসিজি ফাইন্ডিং বা পেরিকার্ডিয়াল ইফিউশনের ইসিজি ফাইন্ডিং, হার্ট ব্লক, হ্যাঁ, এমআই,
তো এই জিনিসগুলো যেমন হচ্ছে আপনার অস্পিতে থাকে, এই জিনিসগুলো কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো রিটেনে আপনার হয়তো একটা এমআই এর ফাইন্ডিং আসতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে হার্ট ব্লকে বা কমপ্লিট হার্ট ব্লক আমরা ইসিজিতে কি ফাইন্ডিং পাবো, এই জিনিসটা আসতে পারবে। সো আপনার অস্পির জন্য প্রিপারেশন কিন্তু রিটেনে মানে অনেকটাই হেল্প করবে। আর আমরা সবসময় অ্যাডভাইস দিয়ে থাকি যে হচ্ছে যখন আপনারা রিটেনের প্রিপারেশন নেবেন, অস্পির আগে যেন আপনাদের জলসারি বইটা একবার করে পড়া হয়। এই কারণেই বলি, কারণ হচ্ছে এখান থেকে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে রিটেনের জন্য খুবই হেল্প করে, বিশেষ করে সিনারিও বেসড কোশ্চেন গুলো। তো আমরা এখানে জানি যে অস্পিতে আপনাদের বিভিন্ন ইমেজিং থাকে, ইসিজি থাকে, এক্স রে থাকে, চেস্ট এক্স রে, রিমোটোলজিক্যাল এক্স রে থাকে, সিটি স্ক্যান থাকে, এমআরআই থাকে, প্লাস হচ্ছে প্রসিডিউর স্টেশন, কাউন্সিলিং স্টেশন। সবচেয়ে মানে প্রবলেম যেটা হয় যে আপনাদের প্রসিডিওর বা কাউন্সিলিং স্টেশন বা হিস্ট্রি টেকিং স্টেশনে আপনাদের কথা বলতে হয়। হ্যাঁ, তো আমাদের এখানে অস্কি ব্যাচে যে কাউন্সিলিং বা হিস্ট্রি টেকিং প্র্যাকটিস সেশন থাকে, রেগুলার ক্লাসও থাকে, প্লাস হচ্ছে আপনার প্র্যাকটিস সেশন থাকে। তো যেহেতু এই স্টেশন গুলাতে আপনাকে কথা বলতে হবে, হিস্ট্রি নিতে হবে, কাউন্সিলিং করতে হবে, তো এখানে কিন্তু যেটা প্রবলেম হয়, অনেকেরই জড়তা থাকে, আপনি সবই জানেন কিন্তু বলতে পারছেন না, ঠিক আছে। তো আপনাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করে দেওয়া হবে যেন হচ্ছে যে কোনো সিনারিও আসুক না কেন বা যে কোনো কাউন্সিলিং আসুক না কেন, অ্যাটলিস্ট আপনারা যেন কথা বলে আসতে পারেন। 10 না পেলেও যেন 7 বা 8 পেতে পারেন যদি আনকমন পড়ে, সেভাবে আপনাদেরকে আসলে প্রিপেয়ার করে দেওয়া হয়। আপনারা যারা আগে পরীক্ষা দিয়েছে তো তাদের কাছ থেকে রিভিউ শুনবেন যে আমাদের জেনেসিসের অস্কি ব্যাচ এটা খুবই মানে আহ, খুবই অর্গানাইজড এবং খুবই জনপ্রিয় একটা ব্যাচ। এখানে আমরা আপনাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করে থাকি যেন হচ্ছে মানে মানে ওর্স্ট সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করা হয় আর কি। তো আমি যেটা বলবো যে রিটেন আগে যেহেতু আপনারা অনেকদিন সময় পেয়েছেন, তো আপনাদের যাদের আগে থেকে অস্পিটা ভালো করে পড়া হয়নি, জুলিস স্যারের বইটি কমপ্লিট হয়নি, তো তাদেরকে বলবো যে আপনারা কিছু কিছু হচ্ছে অস্পি পড়া স্টার্ট করে দেন। হ্যাঁ, মনে হবে যে হ্যাঁ অস্পি মনে হয় 15 দিনে পারবো, রিটেনের পরে তারপরে পাশ করলে তারপরে স্টার্ট করব। তো এই ধরনের চিন্তা ভাবনা করলে কিন্তু আমার মনে হয় যে আপনারা ভুল করবেন, ঠিক আছে। কারণ এখানে 15টা স্টেশন, এক একটা স্টেশন এক একটা স্টেশনের থেকে ডিফারেন্ট। তো আপনাকে এই মানে অস্পির জন্য প্রিপারেশন নিতে খুব ভালো একটা টাইম দরকার আর কি, ঠিক আছে। তো আপনারা এখন হয়তো এই আসতে পারে যে রিটেনের আগে আমি কেন অস্পি ব্যাচে ভর্তি হব। হ্যাঁ, এই জিনিসটা না করে আমরা বলবো যে অস্পি ব্যাচে আসলে এনরোল করে ফেলেন এবং রিটেনের আগে হচ্ছে অস্পি মানে পড়াটা শুরু করে দেন। হ্যাঁ, এটা আপনাদের খুবই হেল্প করবে, কারণ রিটেনে ইনশাল্লাহ সবাই পাস করবেন, কারণ রিটেনের প্রিপারেশন আলহামদুলিল্লাহ সবাই ভালো। আমি যেটা ফিডব্যাক শুনলাম যে ব্যাচের আসলে সবাই মোটামুটি ভালো আছে, আমরা একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতেছি আপনাদের কাছ থেকে। তো আপনাদের যেন হ্যাম্পার না হয় রিটেনে, ওইভাবেই হচ্ছে আমাদের ক্লাসগুলো রিটেনের আগে যে 2-3টা ক্লাস আমরা রেখেছি যেটা হ্যাম্পার না হয় সেভাবে আসলে অর্গানাইজ করা হবে। আর অস্কিতে যেসব টিপস এন্ড ট্রিক্স এগুলো ক্লাস করলে আমরা প্রত্যেকটা মেন্টরের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী সেগুলো জানতে পারবেন। তো এখন একটা আমার ব্যাপারটা শেয়ার করি। আমি তো পরীক্ষা দিয়েছি অনেক আগে, 2022-এ পরীক্ষা দিয়েছি, 2022-এর জুলাইতে হচ্ছে মিড টার্ম পাস করেছি। তো আমি যখন পরীক্ষা দিই তার আগে হচ্ছে একটা ব্যাচ হচ্ছে মিড টার্ম পরীক্ষা দেয় আর কি। তো উম, ঠিক মানে খুব সিম্পলি যে আমাদের আসলে ভাবে আইডিয়া ছিল না যে মিড টার্ম সম্পর্কে, যেহেতু মিড টার্ম নতুন। আমি জেনেসিসে ভর্তি ছিলাম কারণ আমরাই ফার্স্ট ব্যাচ, যেহেতু মিড টার্ম এর আগে মাত্র একবার হয়েছে। তা আমাদের সময় হচ্ছে যেটা আইওই, আপনারা জানেন যে আইওই হচ্ছে আমাদের সময় হচ্ছে নতুন আসছিল, ঠিক আছে। তো আমাদের অস্কি যে পোর্শনটা ওখানে দেখি যে আমরা 2টা আইওই ফেস করেছিলাম, অথচ আমরা কিন্তু আইওই এর প্রিপারেশন নিয়ে যাইনি। তো এরকমই আর কি যে প্রত্যেকবারই দেখা যাবে যে বিসিপিএস কিছু নতুন নতুন জিনিস, নতুন নতুন কারিকুলাম হচ্ছে অ্যাড করে। হ্যাঁ, তা আপনাদের প্রিপারেশনটা এমন ভাবে থাকতে হবে যেন হচ্ছে আনকমন জিনিসও যেন আপনারা পারফর্ম করে আসতে পারেন, ঠিক আছে। তো সেই জন্য সবাইকে বলবো যারা পরীক্ষা দিবেন রিটেনের জন্য আপনারা প্রিপারেশনটাকে ধরে রাখেন আর অস্পি ব্যাচে এনরোল হয়ে যান আর অস্পির প্রিপারেশনটা স্টার্ট করে দেন, ঠিক আছে। এটা এটা কখনো ভাববেন না যে এটা আমার রিটেনে কোনোভাবেই হেল্প করবে না, এটা ভাবার কোনো অপশন নাই। কারণ আমরা জানি যে অস্পি বা অস্কিতে হচ্ছে 2 থেকে 3টা স্টেশন থাকে, সিনারিও বেস, ঠিক আছে। এখানে একটা সিনারিও থাকে, কয়েকটা কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের গুলো অ্যান্সার করতে হয়। হ্যাঁ, তো
এই এইটা আপনার মানে রিটেনের জন্য খুব হেল্প করবে আর কি, ঠিক আছে? সো যারা সামনে পরীক্ষা দিবেন সবার জন্য শুভ কামনা। সবাই ইনশাল্লাহ পাস করবেন, আর বি কনফিডেন্ট, ঠিক আছে? কনফিডেন্ট থাকেন, আপনার টেনশন নেবেন না, কারণ সবাই সবকিছু পারেন, সবাই 2 বছর ট্রেনিং কমপ্লিট করেছেন, সবাই বিভিন্ন ধরনের পেশেন্টের এক্সপোজার হয়েছেন। তো আপনার মানে রেগুলার যে ধরনের পেশেন্ট গুলা দেখেন আর কি, আমরা ওয়ার্ডে যে ধরনের পেশেন্ট দেখি, ওই পেশেন্ট গুলাই বা ওই পেশেন্ট গুলোর যে ফাইন্ডিং বা ওই জিনিসগুলোই সিনারিও আকারে কোশ্চেন তৈরি করা হয় আর কি। তো সবাই মাথা ঠান্ডা রাখবেন, কুল থাকবেন, কনফিডেন্ট থাকবেন, পরীক্ষার আগে বেশি প্রেশার নেবেন না, বাট আপনার প্রিপারেশনটা হতে হবে কমপ্লিট, ঠিক আছে? প্রিপারেশনে কোনোভাবেই হচ্ছে মানে গ্যাপ থাকা যাবে না, ঠিক আছে? যেহেতু রিটেনের পরেও আপনারা খুব ভালো একটা সময় পাচ্ছেন, যেটা আসলে সবাই পায় না, হ্যাঁ? তো খুব ভালো একটা রিটেনের পরের সময় পাচ্ছেন, রিটেনের আগেও মানে রিটেনটাও পিছিয়ে আছে, খুব ভালো একটা গ্যাপ আছে। তো এই টাইমের মধ্যে আপনারা অস্পির জন্য যেন একটা ভালো প্রিপারেশন মানে নিতে পারেন, সেই জিনিসটা আপনাদের টার্গেট থাকতে হবে, এবং আমরা চাই সবাই যেন আপনারা পাশ করে আসেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ সবার সাথে অস্কি ব্যাচে দেখা হবে, এবং সবার জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ আপু, আপনার এত সুন্দর এত গোছানো আসলে ডিসকাশনের জন্য। আমি এখন আমাদের আরেকজন মেন্টর ডক্টর আব্দুল্লাহ রায়ান ভাইকে তার কিছু বলার জন্য কথা বলার জন্য আসলে বলছি। ডক্টর আব্দুল্লাহ রায়ান ভাই আমাদের সবার উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি ডাক্তার আব্দুল্লাহ রাইয়ান, একাডেমিক কনসালটেন্ট জেনেসিস মিড টার্ম আর এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিং গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছি। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে যারা পার্টিসিপেন্ট আছে তাদের এক্সপেকটেশন কি এই ব্যাচ নিয়ে, যদি বলতেন কেউ, যারা পার্টিসিপেন্ট আছেন, যারা সামনে পরীক্ষা দিবেন, তারা কিভাবে চাচ্ছেন যে আমরা ব্যাচটাকে কিভাবে রান করতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি একটু বলি ব্যাচ সম্বন্ধে। সেটা হচ্ছে যে এটা মেইনলি হচ্ছে যে যারা অলরেডি ভর্তি আছে তারা তো জানেন যে আমাদের আগে থেকে যেই আমরা ব্যাচ গুলো শুরু করছি, সেইখানে যদি আমরা সপ্তাহে 2টা করে ক্লাস নেই এবং দেখা যায় যে আপনাদের মোটামুটি 70 to 80% অলরেডি কভার হয়ে গেছে, বোথ অস্পিতে আর অস্কিতে। তো রিটেনের জন্য আমরা একটা গ্যাপ দিয়েছিলাম যে আপনি একটু রিভিশন দিয়ে তারপর রিটেনের প্রিপারেশনটা নেবেন। আর লাস্ট মোমেন্ট অস্কি ব্যাচের বিশেষত্ব হচ্ছে যে এই ব্যাচে হচ্ছে আপনার মেইনলি যে 2টা বিষয় থাকবে, এখানেও আপনাদের সপ্তাহে 2টা ক্লাস হবে এক। আর প্লাস হচ্ছে যে আপনার যে যদি পারেন, যারা এতদিন পারেন নাই অনলাইনে প্র্যাকটিস করেছেন, যদি পারেন আপনারা অফলাইনে এসে আমাদের সেন্টার প্র্যাকটিস করবেন, আপনাদের হাতটা শার্প হবে। আর এটা আসলে ওপেন সিক্রেট যে আপনি রিটেনের জন্য যে প্রিপারেশন নেবেন, অস্পিতেও আপনাকে সেম লেভেলের হেল্প হবে। অস্পিতেও আপনি দেখা যাবে যে নতুন করে কোনো প্রিপারেশন নিতে হবে না। আপনি যদি রিটেনের সাথে অস্পির প্রিপারেশনটা যদি একটু মিলিয়ে নেন, তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য হেল্প হবে প্রিপারেশনটা নেওয়ার জন্য। যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, আমি খুব বেশি কথা বাড়াবো না। আমি জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা এখন রিটেনের জন্য ফোকাস করেন, রিটেনের জন্য পড়তে থাকেন, পাশাপাশি অস্কির জন্য টাইম বের করেন। প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে নিজেকে পড়াটা গুছাই নেন, এবং প্লাস হচ্ছে যখন আমরা ব্যাচ শুরু করব, আপনাদের জন্য বার্ডেন হবে না, সপ্তাহে হয়তো বা 1টা বা 2টা ক্লাস হচ্ছে আপনাদের পড়বে, সেটা আপনার চেষ্টা করবেন আমাদের সেন্টারে এসে আপনার হচ্ছে যে করার জন্য। আর এর পাশাপাশি আমি যেহেতু মিড টার্মে আছি, আপনাদের এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করবেন, বোথ অফিসিয়াল প্রবলেম, একাডেমিক প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করবেন। সবাইকে শুভকামনা জানাচ্ছি, আর সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনারা সবাই পাশ করে আবার নতুন করে আমাদের সাথে এসে যুক্ত হবেন, সেই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ ডক্টর আব্দুল্লাহ রায়ান ভাই। আসলে ভাইয়া যেটা বলছে যে আপনাদের কিছু করতে হবে না, আপনারা আপনাদের 100% দিবেন, আর জেনেসিস ইনশাল্লাহ তাদের 100% দিবে। এটার মাধ্যমে আসলে আমরা আসলে 100% সাকসেসফুল একটা রেজাল্ট দেখবো ইনশাল্লাহ। এখন আমাদের সাথে কথা বলবেন আমাদের অত্যন্ত প্রিয় মেন্টর ডক্টর AHM সুজাউদ্দিন চৌধুরী আশিক ভাই। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি বল। আচ্ছা, সবার প্রথমে আপনাকে কনগ্রেচুলেশনস আপনার সাকসেসের জন্য। কিসের সাকসেস সেটা এখানে বললাম না, সরাসরি কথা হয়নি দেখে এখানে বলে ফেললাম। তো আপনাকে কনগ্রেচুলেশন দিয়ে শুরু করলাম। আর আজকে আমাদের তো ওরিয়েন্টেশন ব্যাচ। ওরিয়েন্টেশন বলতে এই জায়গাটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেশনে এই জিনিসটা আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করেছি। এই জিনিসটা এমন ভাবে ডেভেলপ করেছে, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, এখানে একটু আগে ফাতেমাতুজ জোহরাও সেম কথা বললেন, যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদেরকে প্রায় 1 মাস মতো সময় পেতাম আমরা প্রিপারেশন নেওয়ার জন্য। তো যেটা ধীরে ধীরে এখানকার একটু আগে মুতাসিম আহমেদের ব্যাচ যখন পরীক্ষা দিচ্ছিলেন তখন থেকে এই জিনিসটা আরো শর্টেনিং করে আসা হয়, যারই পরিপ্রেক্ষিতে আমরা নিজেরা জেনেসিস টিম সব মানে ওই জিনিসটা আগে থেকে প্রেডিক্ট করে আমরা অস্পির প্র্যাকটিস ব্যাচটা আগায় নিয়ে আসছি। মানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে দুইটা, এক যে ভাইয়া আমার তো রিটেনই পাস হয়নি, আমি অস্পি পড়বো নাকি পড়বো না। আর দ্বিতীয় যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমার রিটেনে পড়ার মাঝখানে অস্পির পড়া কোনো হ্যাম্পার করবে নাকি, আমি কতটুকু সময় দিব। তো এই জিনিসটা থেকে এই সমস্যা বড় জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমরা এমন টপিক গুলো আমরা এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, প্রি এক্সাম এন্ড পোস্ট এক্সাম। প্রি এক্সামের মধ্যে ওইসব জিনিসগুলো আমরা রেখেছি যে এই সকল জিনিসগুলা আমাদেরকে ইজি হেল্প করবে আমাদের রিটেন এক্সামের প্রিপারেশন সহ নিতে। যেমন আমি ধরেন আমি এক্স রে ক্লাসটা যখন নিব, আমি এক্স রে তে তো শুধুমাত্র এক্স রে পড়বো না, আমি এক্স এর মধ্যে যে কোয়েশ্চেন গুলো পড়বো সেগুলো হচ্ছে একদম করেসপন্ডিং টু অ্যাকর্ডিং টু রিটেন প্রিপারেশন। এটার ফলে যেটা হবে, আমার ধরেন একটা চেস্ট এক্সরেতে আমি প্লুরাল ইফিউশন দেখতেছি, প্লুরাল ইফিউশন কি কারণে হয় না হয় ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আমাদের যে সিনারিও গুলো থাকে ওই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া শুনছে। আচ্ছা, যে আমি যেটা বলছিলাম যে আমাদের এখানকার সবগুলো মিলিয়ে যে জিনিসটা আমরা চিন্তা করছি মানে আমি আবার একটু প্রথম থেকে বলছি যে আমাদের প্রিপারেশনটা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যেন এটাকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা ক্লিনিক্যাল জিনিসপত্র যেগুলো আমাদের রিটেনে তুলনামূলক হ্যালো? ভাইয়া হ্যালো? শোনা যাচ্ছে। জি ভাইয়া। বারবার আমি বুঝছি না কি কারণে বারবার ডিসকানেক্ট হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, সরি আমি এক্সট্রিমলি, যে আমাদের এই প্রিপারেশনটা আমরা এমন ভাবে সাজিয়ে রেখেছি যে আমাদের মূল পড়ালেখা যেগুলো আমাদের রিটেন ওরিয়েন্টেড এবং রিটেনে হেল্প হবে সেগুলো আমরা শুরুর দিকে রেখেছি, যার কারণে আমাদের যেটা ইজিয়ার মেথড যে আমরা রিটেন করেসপন্ডিং জিনিসগুলো, যেমন একটা এক্সরে দিল, এক্সরের সাথে সিনারিও থাকে, এই সিনারিও গুলো আমরা এমন ভাবে পড়ে রাখবো যাতে আমাদের রিটেনেও হেল্প হয়, রিটেনের গুলো আমরা রিভিশনের মতো হয়ে যায়। একই সাথে অসপিতে স্পেশাল যে জিনিসগুলো থাকে যেমন ইসিজি, এক্সরে, ওগুলার মেইন থিম গুলো যেন আমরা এস্টাবলিশ করতে পারি। এছাড়াও আমাদের যেসব ক্লিনিক্যাল জিনিসগুলো থাকে ওগুলো আমরা জাস্ট একদম ওরিয়েন্টেড করে রাখার জন্য, পেশেন্ট ওরিয়েন্টেড করে রাখার জন্য আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখবো। কিন্তু মূল যেই কি রিলেটেড, দ্যাট মিনস ক্লিনিক্যাল রিলেটেড যেসব আমাদের পোর্শনটা আছে ওই পোর্শনটা নিয়ে আমরা পরে কনসার্ন দেখাবো এবং ওই পোর্শনটা প্র্যাকটিস গুলো আমরা পরের দিকে করব। এক্ষেত্রে যেটা আপনাদের হবে সেটা হচ্ছে আমাদের যে এত বড় একটা প্রিপারেশন নিয়েছি এই পুরো প্রিপারেশনটা গুছিয়ে আনতে সাহায্য হবে এবং এই পুরো প্রিপারেশনের মাধ্যমে আপনাদের রিটেনটাও কভার আপ হয়ে যাবে এবং আপনারা স্পিড দৌড়েওয়া এগিয়ে যাবেন। এখন এখানের মধ্যে যে একটা মানে আমরা ইউজুয়ালি তো আমার যতটুকু জানার মতো আমরা 2টা ব্যাচ রান করে ফেলেছি অস্পিড।
সেক্ষেত্রে চিন্তা করতে গেলে আপনারা পিছিয়ে গিয়েছেন তাদের থেকে। কিন্তু সবচাইতে বড় অ্যাডভান্টেজ যেটা আপনাদের হতে পারে সেটা হচ্ছে আমাদের পরীক্ষা যে পিছিয়েছে, সবাই হয়তো একটু মাঝখান দিয়ে সবকিছু মিলিয়ে একটু ডিস্ট্রাক্টেড ছিলেন। তো আপনাদের জন্য যেটা শাপে বর হতে পারে সেটা হচ্ছে আমাদের এই যে তুলনামূলক নিকটবর্তী পরীক্ষা অবস্থায় আমাদের এই সেশন গুলা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আমাদের পড়া থেকে যে ডিস্ট্রাকশনটা এসেছে, আগামী 10 দিন আপনাদেরকে পরীক্ষার সাথে ওরিয়েন্টেড রাখতে এবং পড়ালেখাগুলো আমাদের ওরিয়েন্টেশনে থাকতে এবং রেগুলারলি চর্চায় রাখার জন্য নিয়মিতভাবে আমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করব। তো আজকে যারা আছেন, আমি জানি অনেকে হয়তো আমাদের সাথে এখনো যুক্ত হননি, তবে এতটুকু আমি ইনশিওর করতে পারি, অন্তত আমার দিক থেকে আমি এতটুকু ইনশিওর করতে পারি, এই জায়গায় যারা ইভেন আপনারা যাদের পরিচিত আছে, যারা এই সেশনে আমাদের এই সেশনে আপনাদের সাথে পরীক্ষা দিবে বাট আমাদের প্রিভিয়াস অসপিস সেশন গুলোতে যুক্ত হয়েছে, তাদের সাথেও কথা বলে আলোচনা করে দেখতে পারবেন। তারা কেউ আশা করি বলবে না যে তাদের কখনো ক্ষতি হয়েছে। উল্টো তারা হয়তো এই জিনিসটা নিয়ে চিন্তা করবে যে আপনারা হয়তো তাদের সাথে আরো নিকটবর্তী পরীক্ষার সময় এভাবে করে পড়ালেখাটা কাছাকাছি আনতে পেরে আপনারা আরো বেটার প্রিপারেশনের দিকে যাচ্ছেন। তো আমি আমার কথাগুলোকে আর দীর্ঘায়িত করব না। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই নিজের স্বার্থে অন্তত অ্যাটলিস্ট আমাদের সাথে এই জিনিসটা করেন, যেন আপনাদের পড়ালেখা থেকে যে বিচ্যুতিটা এই 10 দিনের গ্যাপে আসার কথা ছিল সেটা যাতে না আসে, এবং একই সাথে আপনারা রিটেন পাস করার সাথে সাথে যেন অসপিড ডেট, যেটা আমাদের রিটেন পেছানোর কারণে এমনও হতে পারে অসপিড ডেটটা অনেক নিকটে নিয়ে আসবে, অথবা মাঝখানের যে গ্যাপটা ওটা হয়তো কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আপনারা যদি পরবর্তীতে চিন্তা করেন যে আপনারা পোস্ট এক্সাম ব্যাচে গিয়ে আপনারা এরকম একটা সকাল থেকে রাত পর্যন্ত এই সেশন গুলা করে আপনারা স্পিড দিতে যাবেন, সেটা আমার মতে যথেষ্ট পরিমাণ হেক্টিক, এবং পরীক্ষার আগে এতটুকু হেক্টিক শিডিউলে গিয়ে নিজের পড়া ঠিক রাখা আসলে খুব কষ্ট হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের সবাইকে আশা করছি আপনাদের সবার সাথে আমার দেখা হবে সামনের ক্লাসগুলোতে, এবং আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাহায্য করতে। এখানে আমাদের সবাই যারা আছেন, সিনিয়র এবং জুনিয়র সবগুলা মেন্টর প্যানেলে যারা আছেন, তারা যথেষ্ট পরিমাণ আন্তরিক, এবং আপনাদের এই প্রিপারেশনটা আমরা নিজেদের প্রিপারেশন মনে করি, এবং আপনাদের সাকসেসটা আমরা যেহেতু নিজেদের সাকসেস হিসেবে গণ্য করি, আমরা ইনশাল্লাহ আপনাদের সবাইকে সর্বোচ্চ সাহায্যটা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার আসলে অনেক বেশি ইনফরমেটিভ কথাবার্তা আপনি বলেছেন। আমার মনে হয় এরপরে আসলে কোনো কনফিউশনই কারো থাকা উচিত না। আসলে আমরা এখন শুরু করবো নাকি 15 দিন পরে শুরু করবো? 15 দিনটা একদিন হয়ে যাবে, এটা আসলে বুঝতে পারবেন না। মোনাদি ভাই আমাদেরকে বলতো যে আগে আগে শুরু যদি আপনাকেই করতে হবে তাহলে আগে করাই ভালো। এখন আসলে আমরা ভাইয়ের কথা বলি, আমি সবসময় যে ভাইয়া এটা বলতো এটা বলতো, এখন আসলে আপনারাই শুনবেন ভাইয়ার মুখ থেকে আসলে ভাইয়া কি বলতো। এখন আমরা শুনবো কথা ডক্টর মোনাদি আল ইসলাম ভাইয়ের, আমাদের সবার উদ্দেশ্যে ভাইয়া এখন কথা বলবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই। আচ্ছা, আচ্ছা, আমি শুরু করি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আসলে অস্কি প্র্যাকটিস ব্যাচটা হচ্ছে রিটেনের পরবর্তীতে যে আমাদের যে অস্কি পরীক্ষা থাকে সেটার জন্য একটা স্পেশাল কাইন্ড অফ ওয়ার্কশপ টাইপের একটা ব্যাচ আর কি। তো আমাদের লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ এবং অন্যান্য যে সকল নর্মাল ব্যাচ আছে সেই ব্যাচগুলোতে আমরা আমাদের ডক্টরদেরকে মোটামুটি অস্পি রিলেটেড বেশ ভালোই একটা ওরিয়েন্টেশন দেওয়া হয়। কিন্তু যেটা আমরা সবসময় ফিল করি যে এই অস্পির জন্য আসলে হাতে কলমে একটা বড় রকমের সাপোর্টের প্রয়োজন হয় ডক্টরদের। এই সাপোর্টটাই আসলে দিন শেষে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সাপোর্টের মধ্যে 1 নাম্বার যেটা সেটা হলো, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাইয়া শোনা যাচ্ছে আপনাকে। এখন ঠিক আছে? হ্যালো, হ্যালো, এখন শোনা যাচ্ছে কি স্পষ্টভাবে? ভাইয়া শোনা যাচ্ছে। ওকে। তো যেটা হচ্ছে যে এই পরীক্ষার একটা বড় জায়গাটা হলো হচ্ছে আপনি হাতে কলমে নিজে থেকে পরীক্ষা দেওয়া এবং নিজের হচ্ছে অসপি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলোকে যাচাই করে নেওয়া। শুধুমাত্র সেটা না,
এর সাথে আরো যে 2-3টা জিনিস থাকে, এক নাম্বার হচ্ছে যে আহ হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। আপনাকে। এখন ঠিক আছে? আচ্ছা, চল একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো যেটা বলছিলাম যে একটা মোটামুটি অস্পিড দেখা যায় যে একটা বেসিক মোটামুটি নলেজ আমাদের লং ব্যাচ এবং রেগুলার ব্যাচে দেওয়া হয়ে থাকে, কিন্তু অস্পির স্টেশন গুলো একদম পুরো ফিক্স করা, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো আমাকে পরীক্ষা মতো করে ফিক্স করা, এই জিনিসগুলো আসলে এই জায়গাটা একটু ডেফিসিয়েন্সি থেকে যায়। তো এই ডেফিসিয়েন্সিটা কাটানোর জন্যই আমরা এর সাথে করে হিস্ট্রি টেকিং, কাউন্সেলিং, তারপরে একই সাথে আমাদের এই জায়গায় একটা বড় রকমের একটা আয়োজন থাকে হচ্ছে মেডিকেল সেশন। তো এই জিনিসগুলা যেন আমাদের ডক্টরদের জন্য একেবারে প্যালাটেবল করা যায় এবং একদম পরীক্ষার মতো করে যেন উনি প্রিপারেশন নিতে পারে, এবং পরীক্ষায় যেন বসার আগে দিয়ে যত রকমের অস্পি ভীতি আছে, এবং অস্পিতে বেশ কিছু প্র্যাকটিক্যাল কিছু মোমেন্টারিলি বেশ কিছু বিষয় আপনাকে ফেস করতে হয়, যেটা আপনি আসলে যদি সেন্টারে এসে যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আসলে যেটা সম্ভব না। তো এই জিনিসগুলো আমরা অস্পি প্র্যাকটিস ব্যাচে ওয়ার্কশপের মতো করে আমরা আপনাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করি। তো এটা একটা বড় বিষয়, যার কারণে আমাদের অস্ট্রি প্র্যাকটিস ব্যাচটা সবসময় দেখা যাচ্ছে যে এটা আহ, একদম সাকসেস রেটটা আমরা 99 থেকে 100% আমরা পাই। গতবার তো আল্লাহ রহমতে অস্ট্রি প্র্যাকটিস ব্যাচে যতজন ডক্টর ছিলেন আমাদের প্রত্যেকেই পাস করেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা চাই এই সফলতাকে ধরে রাখতে। আমাদের সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য, আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে আন্তরিকতা আছে। এখন আপনারা একটু উদ্যোগী হয়ে যারা পারবেন, ঢাকা শহরের মধ্যে যারা থাকবেন তারা চেষ্টা করবেন সেন্টারে এসে অস্ট্রি প্র্যাকটিস ব্যাচের সেশন গুলোতে অ্যাটেন্ড করার জন্য। আর যারা পারবেন না, আহ, ঢাকার বাইরে যারা আছেন তারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট অনলাইনে যেন জুমে লাইভে যুক্ত থাকতে পারে। তো প্র্যাকটিস সেশন, এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কাইন্ড অফ এ আপনাকে প্র্যাকটিসের মতো করে নিয়ে যাওয়া হবে, ওয়ার্কশপের মতো করে নিয়ে যাওয়া হবে। তো এই জায়গাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে গুরুত্ব দিবেন। আমরাও আমাদের জায়গা থেকে, আমাদের মেন্টররা সবসময় মোটামুটি অ্যাভেলেবল থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ইনশাল্লাহ, হোপফুলি এই সামনে যে রিটার্ন আছে এবং একই সাথে অস্কি আছে, দুটোই ইনশাল্লাহ আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি আর আমার বক্তব্যটা দীর্ঘায়িত করছি না। তো আশাবাদ ব্যক্ত করছি যে সামনে পরীক্ষা যেন আপনাদের খুব সলিডলি আপনারা দিতে পারেন। এটার জন্য আমাদের যতটুকু প্রিপারেশন থাকা দরকার আমরা মেন্টাল হিসেবে খুব প্রিপেয়ার্ড আছি। কারণ বাদ বাকিটুকু হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে এফোর্টটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জি, সালাম আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুনাদি আল ইসলাম ভাইয়া, আপনার এত সুন্দর লাইভলি ডিসকাশনের জন্য। যারা লাইভে বা ফেসবুক লাইভে প্লাস জুমে জয়েন করেছেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের মেন্টর প্যানেলের কাছে বা স্পিকারদের কারো কাছে, তাহলে আপনারা একটু করতে পারেন। যারা পার্টিসিপেন্ট আছেন তারা কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা একটু আনমিউট হয়ে আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। কেউ কি কোনো কোশ্চেন করবেন পার্টিসিপেন্ট যারা আছেন? ঠিক আছে, তাহলে আপনারা কথা শুনেছেন আমাদের স্পিকার ফিলিং শেয়ারিং মেন্টর প্যানেল থেকে।
আপনাদের তারপরেও যদি কোনো কোয়ারি থাকে যে কোনো সময়ে যে কোনো মোমেন্টে আমাদের মেন্টর প্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোক বা আমাদের ইসের সেন্টারে হোক, যেখানেই হোক, আপনারা নির্দ্বিধায় যে কোনো কনফিউশনের ব্যাপারে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আমার বিশ্বাস জেনেসিসের ফুল টিম আপনাদের যে কোনো ধরনের হেল্পে যে কোনো ভাবে সবাই এগিয়ে আসবে। আর যেহেতু আপনাদের এখন সময় আছে, আমরা আশা করি আর কি এই সময়টা আপনারা হাইয়েস্ট কাজে লাগাবেন, কারণ হচ্ছে গিয়ে আমরা চাই প্রতিবারের মতো আমাদের জেনেসিসের রেজাল্ট সবসময় ভালো হোক এবং 100% সবাই পাশ করুক। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। আর হচ্ছে গিয়ে আসসালামু অসপি আলাইকুম। প্র্যাকটিস জি আচ্ছা আপু আমি হ্যাঁ জি আচ্ছা ভাইয়া আপু বল। আমি পরে জয়েন করেছি। আচ্ছা ক্লাস কি প্রতিদিন হবে? না ভাই, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর রিটার্নের আগে আপনাদের মনে হয় এত বেশি ক্লাস হবে না, একটা কি দুইটা ক্লাস হবে। মেইনলি তাহলে কি রিটেনের পরেই হবে তাই তো রিটার্নের ক্লাসগুলো? পরে আপনার রিটার্নের আগের ক্লাসগুলো করবেন, কারণ দেখা যাবে যে আপনাদের জলি স্যার যে বইটা বা ইসিজি এক্সরে অনেক মেইন টপিক গুলো আপনাদের রিটার্ন আগেই করিয়ে দেওয়া হবে, যাতে পরবর্তীতে আপনাদের বেশি চাপ না পড়ে। কারণ আসলে রিটার্নের পরে আমরা কয়দিন সময় পাবো ওরকম করে তো বিসিপিএস কিছু বলে না। তো হচ্ছে কি, যেহেতু আপনাদের এখন সময় আছে, আগে থেকে একটা গোছালো প্রিপারেশন নিলে পরবর্তীতে আপনাদের রিটার্নেও হেল্প হবে এবং হচ্ছে গিয়ে অসপিতেও আপনার এটা অনেক সুবিধা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা ইনশাআল্লাহ 100% একটা প্রিপারেশন নিব এই সময়ের মধ্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।